পৃথিবীতে কোটি কোটি বছর ধরে এখানে জীবনের ইতিহাসে মানুষই একমাত্র শাসক নয়। মানুষের অনেক আগেই পৃথিবী শাসন করত কিছু বিশাল প্রাণী টাইটান। তাদের কেউ ঘুমিয়ে আছে আগ্নেয়গিরির গভীরে, কেউ বরফে বন্দি, কেউ আবার সমুদ্রের অন্ধকার তলায়। আজ আমরা যে সিনেমার গল্প বলবো তা শুধু এক দৈত্যের নয়, বরং দানবদের রাজ্যের যুদ্ধের কাহিনী। আজ আমরা বিশ্লেষণ করব গডজিলা কিং অব দ্য মনস্টার্স, এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে পৃথিবীর ভাগ্য নির্ভর করছে এক প্রাচীন দৈত্য গডজিলার ওপর। 2014 সালের ঘটনার পর শুরু হয় এই সিনেমার গল্প। তখন গডজিলার হামলায় পৃথিবী কেঁপে উঠেছিল, লাখ লাখ মানুষ মারা যায়, শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এই ঘটনায় ডক্টর এমা রাসেল ও তার স্বামী মার্ক তাদের ছোট ছেলে অ্যান্ড্রুকে হারায়। দুজনেই সেই শোকে ভেঙে পড়ে। মার্ক পরিবার থেকে দূরে চলে যায়, কিন্তু এমা থেকে যায় তার গবেষণায়। মোনাস নামের গোপন সংস্থায় তারা দানবদের টাইটান্স অস্তিত্ব নিয়ে কাজ করে। এমা তৈরি করেছে এক বিশেষ যন্ত্র, অর্কা, যেটা টাইটানদের যোগাযোগ সাউন্ড ফ্রিকোয়েন্সি নকল করে তাদের শান্ত বা আক্রমণাত্মক করতে পারে। সেভাবে এই যন্ত্রের মাধ্যমে মানুষ হয়তো এই বিশাল প্রাণীদের সঙ্গে সহাবস্থান করতে পারবে। কিন্তু ঠিক সেই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। এমা ল্যাবে হঠাৎ হামলা করে এক দল সহস্র লোক। তারা এমা ও তার মেয়ে ম্যাডিসনকে অপহরণ করে এবং মন্ত্রা নামে এক দানবকে মুক্ত করে দেয়। এই দলটার নেতৃত্বে আছে এক রহস্যময় মানুষ, অ্যালান জোনা, একজন ইকো টেররিস্ট। তার বিশ্বাস মানুষই পৃথিবীর ভারসাম্য নষ্ট করেছে, তাই প্রকৃতিকে পুনর্জন্ম দিতে হলে টাইটানদের জাগাতে হবে। মোনাস টিম দ্রুত খবর পায়। তারা এখনও গডজিলার গতিবিধি পর্যবেক্ষণ করছে, কারণ সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টাইটান। এদিকে এমা অপহৃত হলেও যোগাযোগ করে মোনাস এর সঙ্গে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় সে জোনার সঙ্গে একসাথে কাজ করছে। হ্যাঁ, নিজেই বিশ্বাস করে টাইটানদের মুক্ত করলেই পৃথিবী বাঁচবে, অর্থাৎ সে নিজেই পৃথিবীতে দানবদের পুনরুদ্ধারের পরিকল্পনায় যুক্ত। মোনাস টিমের প্রধান ডক্টর সেরিজাওয়া ও ডক্টর ভিভিয়ান গ্রাহাম বুঝতে পারে বিপদ কত বড়। তারা মার্ক রাসেলকে, এমার স্বামী, কারণ সে অর্কা যন্ত্রের সহ উদ্ভাবক। মার্ক প্রথমে রাজি হয় না, কিন্তু মেয়ে ম্যাডিসনের জন্য আবার ফিরে আসে। অ্যালান, জোনা ও এমা এখন অ্যান্টার্কটিকার গভীরে পৌঁছে যায়, যেখানে আছে মনস্টার জিরো নামে এক টাইটানের বরফে বন্দি দেহ। এমা অর্কা ব্যবহার করে বরফের নিচে থাকা সেই পানিকে জাগায়। হঠাৎ ভূকম্পন, বরফ ফেটে যায়, আর বেরিয়ে আসে 3 মাথা বিশিষ্ট এক ড্রাগন দানব, কিং গিধরা। প্রতিটি মাথা থেকে বের হয় বজ্রপাতের ঝলকানি। তার ডানার ঝাপটায় বাতাসে বজ্রঝড় তৈরি হয়। মোনাস টিমও সেখানে পৌঁছায় এবং গডজিলা আসে তাকে থামাতে। দুই রাজা মুখোমুখি হয়, গডজিলা ভেস গিধরা। তাদের সংঘর্ষে সমুদ্র ফুটে ওঠে, বরফ গলে যায় আর চারদিক এক বিশাল তুফানে পরিণত হয়। কিন্তু গিধরা তার শরীর দিয়ে গডজিলাকে পরাজিত করে। সে উড়ে এসে আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকায়। মোনাস বুঝতে পারে গিধরা পৃথিবীর প্রাণী নয়, সে ভিন গ্রহের টাইটান। তার উপস্থিতিতে পৃথিবীর অন্যান্য দানবরাও জেগে উঠেছে। রোদান, সাইকেল, বেদমুথ, মেসুলা সবাই সক্রিয় হয়ে পড়ে। এখন মোনাস টিম যায় মেক্সিকোর আগ্নেয়গিরির কাছে, যেখানে ঘুমিয়ে আছে রোদান। গিধরা এ ডাক শুনে সে আগ্নেয়গিরির আগুন ভেদ করে বেরিয়ে আসে। তার বিশাল ডানার ঝাপটায় পুরো শহর ধ্বংস হয়ে যায়। এদিকে মন্ত্রা এখন সম্পূর্ণরূপে পরিণত হয়েছে এক বিশাল আলোকজল ডানাওয়ালা পতঙ্গে। সে গডজিলার মিত্র, তার চিরকালীন সহচর। তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে যখন গিধরা রোদানকে নিজের অধীনে নেয়, আর বিশ্বজুড়ে টাইটানরা একে একে জেগে ওঠে। গিধরা এখন পৃথিবীর নতুন রাজা। গডজিলা এখন দুর্বল। মোনাস টিম খুঁজে পায় তার লুকোনো আস্তানা, এক প্রাচীন আন্ডার ওয়াটার টেম্পল,
যেখানে সে বিশাল নিচে এক পুরনো ধ্বংসাবশেষ ও গুহার নিচে। ডক্টর সেজোয়া বুঝতে পারে গডজিলাকে শক্তি ফিরিয়ে দিতে হবে, তাই সে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে সাবমেরিন নিয়ে একাই যায় গডজিলার কাছে। হাতে নিউক্লিয়ার বোমা। বোমা বিস্ফোরণ হয়। সেজিজাওয়া গডজিলার সামনে দাঁড়িয়ে বলে, গুড বাই ওল্ড ফ্রেন্ড। বিস্ফোরণে আলো নিভে গেলে দেখা যায় গডজিলার চোখ জ্বলে উঠেছে। সে আবার জীবিত। এখন সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বার্নিং গডজিলা। এখন চূড়ান্ত যুদ্ধ শুরু হয়। গিদোরা ও তার অধীনে থাকা টাইটানরা বস্টন শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এদিকে এমা বুঝতে পারে তার কাজের ভয়াবহতা। সে প্রকৃতিকে বাঁচাতে গিয়ে পুরো মানবজাতিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ম্যাডিসন অর্কা চুরি করে বস্টনের স্টেডিয়ামে নিতে চালু করে। গিদোরা ও অন্যান্য দানবদের দৃষ্টি আকর্ষণ করার জন্য গিদোরা আকাশে ঝড় তুলে বস্টনের দিকে ধেয়ে আসে। ঠিক তখনই সমুদ্র ফেটে উঠে আসে গডজিলা। বিশাল আকারে আগুন দাউ দাউ করে জ্বলছে তার শরীর। মথরা এসে আকাশে গিদোরার সঙ্গে লড়ে, রোদানকে বাধা দেয়, কিন্তু রোদান মথরাকে হত্যা করে। শেষ মুহূর্তে মথরা নিজের জীবন বিসর্জন দিয়ে গডজিলার ওপর নিজের এনার্জি ঢেলে দেয়। ফলে গডজিলার শরীর নিউক্লিয়ার তাপ জমে ওঠে। সে হয়ে ওঠে এক হাঁটতে থাকা আগ্নেয়গিরি। বার্নিং গডজিলা। এক গর্জনে সে গিধরার দিকে দৌড়ে যায়। চারদিক কম্পিত হয়। তার শরীর থেকে বের হয় তাপ তরঙ্গ। একের পর এক বিস্ফোরণ। গিধরার মাথাগুলো একে একে গলে যায়। আর অবশেষ থাকে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আকাশে বজ্রবেগ থেমে যায়। গডজিলা দাঁড়িয়ে থাকে ছাইয়ের মাঝে। আর দূর থেকে দেখা যায় সব টাইটান একে একে তার সামনে এসে মাথা নত করছে। গডজিলা এখন প্রকৃত রাজা, কিং অব দ্য মনস্টার্স। যুদ্ধ শেষ। পৃথিবী ধীরে ধীরে স্থির হচ্ছে। মোরাস টিম বুঝতে পারে দানবরা শুধু ধ্বংসের প্রতীক নয়, তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অবিচ্ছেদ্য অংশ। মানুষ আবারও শিখে নেয় প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, সহাবস্থানই বাঁচার একমাত্র পথ। কিন্তু গল্প এখানে শেষ নয়। অ্যালান জোনা গিধরার এক মাথা কিনে নেয় ব্ল্যাক মার্কেট থেকে। মানে ভবিষ্যতে হয়তো এই ভিনগ্রহী দানব আবার ফিরে আসবে আর শুরু হবে নতুন যুদ্ধ। গডজিলা ভেস কন। গডজিলা শুধু এক দৈত্য নয়, সে প্রকৃতির রক্ষক, সে ভারসাম্যের প্রতীক। যখন মানুষ সীমা ছড়ায় প্রকৃতি তখন নিজের পথে ফিরে আসে, আর সেই শক্তি প্রতীকী গডজিলা। আজকের মতো এখানেই শেষ। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানাও গডজিলা আর গিদোরা তোমার কাছে